ওয়েল, সমীকরণ ছিল ব্রাজিল জিতলে রাউন্ড অফ 32-এ জাপানের সাথে খেলবে, ড্র করলে নেদারল্যান্ডের সাথে খেলবে এবং হারলে জার্মানির সাথে খেলবে। তিনটা দলের সাথে ব্রাজিলের সমীকরণ ছিল এবং তিনটা দল একই দিন কয়েক ঘন্টা ব্যবধানে টুর্নামেন্ট থেকে আউট। কী কুফা যে ব্রাজিল লাগাই দিছে আল্লাহ জানে, কুফা রায়হানের মতো। যাই হোক, ব্রাজিল প্রথম অর্ধেক জাপানের সাথে তেমন ভালো খেলে নাই, জাপান মোটামুটি ভালো খেলছিল, বাট পরের অর্ধেকে ব্রাজিল যে খেলাটা দিছিল, কোচের যে ট্যাকটিক্স চেঞ্জটা আনলো, তাতেই জাপান শেষ। এরপর জার্মানি আর প্যারাগুয়ের ম্যাচে আমি কাউকে এই প্রেডিকশানে দিতে দেখি নাই যে জার্মানি সাফারও করবে, এমন প্রেডিকশানও কাউকে আমি দিতে দেখি নাই। বাট হ্যাঁ, প্যারাগুয়ে যে ম্যাচ জিতে যাবে, আনবিলিভেবল। জার্মান টুর্নামেন্ট থেকে আউট। আর নেদারল্যান্ড আর মরক্কোর ম্যাচে মরক্কো আর নেদারল্যান্ড দোনো দলের প্লেয়াররা প্রতিযোগিতা লাগাই দিয়েছে যে কে কার থেকে ভালো পেনাল্টি মিস করতে পারে। প্রবাবলি 10টা পেনাল্টি শ্যুট নেওয়া হয়েছে, সেখান থেকে 3টা বোধহয় গোল নেওয়া হয়েছে, 2টা মরক্কো দিয়েছে, তাতেই উইন। মোস্ট প্রবাবলি এমনটাই ছিল স্কোর লাইনটা, 1 আর 2 পেনাল্টিতে, তাতেই মরক্কো উইন। মানে প্রতিযোগিতা লাগাই দিয়েছে যে কার থেকে কে ভালো পেনাল্টি মিস করতে পারে। একই দিন 3টা দলই বিদায়, ভালো দল ছিল। সম্ভবত এই টুর্নামেন্টের সবচেয়ে দুঃখজনক ঘটনা এটাই, মানে আনপ্রেডিক্টেবল ঘটনা এটাই যে জার্মানির চলে যাওয়া। পাশাপাশি মরক্কো আর নেদারল্যান্ডের একটা ফাইট হবে, সেটা আগে থেকেই সবারই ধারণা ছিল, সেটাই হয়েছে এবং শেষ পর্যন্ত মরক্কো উঠে গেছে। তবে সবাই নেদারল্যান্ডকে মোটামুটি এগিয়ে রাখছিল। আর ব্রাজিল জিতবে সেটা সবার স্বাভাবিকই ছিল, আবার হারলে অস্বাভাবিক কোনো কিছু মনে করা হতো না, কারণ জাপান যেভাবে খেলেছিল। তবে জেতাটা মোটামুটি প্রেডিক্টেবল ছিল।